আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ভ্যাকসিন তো আসতেছে, হ্যাঁ। আমাদের 4জন বিদেশি ডাক্তার চেষ্টা করে মোটামুটি 70 লাখ ভ্যাকসিনের ব্যবস্থা করছে। খেয়াল, জানেন কিনা ইনফরমেশন? জি স্যার, কালকে দেখলাম স্যার। হ্যাঁ, 70 লাখ ভ্যাকসিন ব্যবস্থা করতে পারছে আমাদের ডাক্তাররা, যেটা আমাদের মানে অন্যরা পারে নাই। সেটা ডাক্তার কমিউনিটি মানে আগে আসায় আমাদের অনেক মানুষের উপকার হচ্ছে আর কি। 70 লাখ তো একেবারে মানে এই ক্রাইসিস মোমেন্টে অনেক ভ্যাকসিন, ঠিক না? এখন আমাদের মেডিকেল কলেজে কবে ভ্যাকসিন দেওয়া শুরু হচ্ছে, কোনো খবর টবর জানা আছে আপনাদের? স্যার 19 তারিখের দিকে স্যার। 19 তারিখে? আচ্ছা, 19 অথবা 22 তারিখ স্যার ভ্যাকসিন শুরু হবে। 19 বা 22। আচ্ছা, আমাদের এখানে ওই চাইনিজ ভ্যাকসিনটা আসতেছে নাকি? জি স্যার। সিনোফার্ম। আচ্ছা, যেটাই আসুক, যেটাই আসুক, এখন যেটাই ভ্যাকসিন পাওয়া যায় সেটাই আমাদের সবাইকে নিয়ে নিতে হবে। কারণ ফাইজারের ভ্যাকসিন তো মনে হয় আর মানে ঢাকার বাইরে দিবে না, এবং ঢাকায় যারা আগে থেকে রেজিস্ট্রেশন করা তাদেরকে সম্ভবত দিবে। আর বিশেষ করে আমাদের মেডিকেল স্টুডেন্ট বা অন্যান্যদেরকে, অন্যান্য স্টুডেন্টদেরকে মনে হয় ওই সিনোফার্মের ভ্যাকসিনটাই দেওয়া হবে, যার জন্য এখন সবাই ভ্যাকসিন নেওয়ার জন্য প্রস্তুত থাকেন। ভ্যাকসিন নিতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো সবাই তো মোটামুটি ভালো আছেন ইনশাল্লাহ। আমরা আশা করি সবাই ভালো থাকবো এবং আমরা সবাই মানে আমাদের পড়াশোনা শুরু করব, এবং ভ্যাকসিন নিয়ে নিলে হয়তো আরেকটু ভালো প্রোটেকশনে থাকবো। আমরা এখন যেভাবে আছি তার চেয়ে বেটার মানে সিচুয়েশনে থাকবো। হ্যাঁ, তারপরও মাস্ক আমাদের ব্যবহার করতে হবে, কারণ কোনো ভ্যাকসিনই 100% প্রোটেকশন দেয় না। যার জন্য এই ব্যাপারে আমাদের সবাই সচেতন হতে হবে। এখন সবাই একটু লাইভে চলে আসো, হ্যাঁ, সবাই নিজের নিজের ভিডিও অন করে একটু লাইভে চলে আসো, কারণ এটা হলো একটা প্র্যাকটিক্যাল ক্লাসের মতোই। হ্যাঁ, টিউটোরিয়াল ক্লাস মানে তোমাদের সবই জানা আছে, আমি একটু আবার রিক্যাপিচুলেশন করব, ঠিক আছে? এই জন্য সবাই একটু লাইভে চলে আসো, ভিডিও অন করে সবাই লাইভে আসো। এই গল্প গুজবের মাধ্যমে আমরা কিছু জিনিস একটু রিক্যাপিচুলেশন করব, ঠিক আছে? যারা যারা নিজের ভিডিও স্টপ করে রাখছো সবাই ভিডিও অন করো। কয়েকজন অন করছো দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার আমার স্যার হঠাৎ করে হাসপাতালে যাওয়া লাগতেছে স্যার, একটু ব্লাড দেওয়ার জন্য স্যার। আমি দুঃখিত স্যার, ক্লাসটা করতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। যার অসুবিধা আছে চলে যাও। আচ্ছা যার ঠিক আছে। অসুবিধা আছে চলে যাও। অন্যদের কাছ থেকে জেনে নিও আজকের ডিসকাশন কি করা হলো। আচ্ছা স্যার, জি আচ্ছা স্যার। যার সমস্যা সে চলে যাও, বাকিরা তোমরা একটু ভিডিওতে আসো, যাতে আমরা সবাই একটু আলোচনা করি। আলোচনার মাধ্যমে মনে থাকবে। এমনি লেকচার ক্লাসে অনেক কিছুই আমরা শুনি, কিন্তু পরে আর মনে টনে থাকে না। আলোচনা যত বেশি করবা ততই দেখা যাবে যে মানে এটা মাথায় ঢুকবে এবং মনে থাকবে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল লাইফ এক্সপেরিয়েন্স এগুলো খুবই কাজে লাগে আমাদের জীবনে। এগুলো আমরা এইভাবে মনে রাখছি, তোমরাও এইভাবে মনে রাখতে পারবা। এবং মেডিকেল সায়েন্সটা হলো ডিসকাশনের ব্যাপার। আলোচনার মাধ্যমে তোমরা যদি সবাই একজন আরেকজনের সাথে আলোচনা করতে থাকো, তাহলে দেখবা এই আলোচনাটাই তোমার সারা জীবন মনে থাকবে, এবং এটাই তোমার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে। তাই আমরা একটু টুকটাক আলোচনা করব। যেগুলো আলোচনা করবে এগুলো সবই তোমরা জানো, জাস্ট তোমাদেরকে একটু রিক্যাপিচুলেশন করা যে তোমরা এগুলো মনে রাখছো কিনা। জানা জিনিসও অনেক সময় মনে আসে না। পরীক্ষার সময় দেখা যায় অনেক জানা জিনিসই বলতে পারা যায় না, পরে পরীক্ষার হল থেকে বাইর হওয়ার পরে মনে পড়ে, হায় রে এটা তো বললাম না, ওইটাও বললাম না। এটা তো বলা একেবারে সহজ ছিল, কিন্তু ওই চর্চা না থাকার কারণে সাথে সাথে মানে এই জিনিসটা মনে আসে। এই জন্য সবকিছু ডিসকাশন করতে হবে এবং চর্চা রাখতে হবে। সবাই ভিডিও অন করে আস্তে আস্তে লাইভে চলে আসো। আমি দেখতেছি অনেকেই অন করছো, ভেরি গুড। আরো কয়েকজন এখনো মানে অন করো নাই, হ্যাঁ, তা অন করো। যেমন 123 জেরিন, তারপর 107 সুহাগ, তারপর 82 মাসুদ, তারপর 122 নাইম, হ্যাঁ, বদরুল 103, 114 মুস্তফা নাকি নাম আছে। তোমরা সবাই একটু ভিডিও অন করো, আমরা গল্প গুজব করি। গল্প গুজবের হ্যাঁ, সবাই অন করে নাও। যারা যারা স্টপ ভিডিওতে আসো সবাই অন করে নাও, যাতে তোমাদেরকে আমি দেখতে পাই। হ্যাঁ, দেখতে পাইলে একটু ভালো লাগে। হ্যাঁ, তোমরাও একটু মানে আমি দেখলাম যে তোমরা ক্লাসে যে অ্যাটেন্টিভ আছো। কারণ অনেকেই ক্লাসে জয়েন করে আবার ঘুমায়। দেখা গেছে ঘুম দিচ্ছে, এরকম আমরাও ক্লাসে ঘুমাইছি অনেক সময়। আমাদের টিচাররাও অনেক সময় বলছে, এই তুমি ঘুমাচ্ছ কেন ক্লাসের মধ্যে? হ্যাঁ, তো এরকম ঘুম আসে। রাতে যদি কম টম ঘুম হয় বা কোনো অসুবিধা হয় বা অ্যান্টিহিস্টামিন খাও, তাহলে ঘুম টুম আসতেই পারে। হ্যাঁ, তারপরে একটু ক্লাসে মনোযোগী হলে তোমাদেরই কাজে লাগবে, ঠিক আছে?
আমরা যে টিউটোরিয়াল ক্লাসে যে ডিসকাশন করতেছি সেটা একেবারে প্র্যাকটিক্যাল লাইফ ইস্যু। তোমার সারা জীবন এটা মনে রাখতে হবে এবং সারা জীবন তোমার এটা কাজে লাগাইতে হবে। আচ্ছা, এখন আমরা যে মানে এই পরীক্ষা যে শুরু করি, পরীক্ষার সময় শুরু করার সময় আমরা কি দেই? অনেক সময় এক্সরে দিয়ে শুরু হয়, ইসিজি দিয়ে শুরু হয়, এরকম কিছু ডাটা দিয়েও শুরু হয়, ঠিক না? এই ডাটাগুলোর মধ্যে আমরা সাধারণত কি ডাটা দিই? কিছু আমরা দেই অনেক সময় হেমাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন, কিছু দেই আমরা ইউরিন রিপোর্ট। হ্যাঁ, ইউরিন রিপোর্ট দিয়ে ইউরিন নিয়ে আমরা ডিসকাশন বিভিন্ন দিকে চলে যাই। তারপরে দেই আমরা অনেক সময় ইলেকট্রোলাইটের রিপোর্ট। ইলেকট্রোলাইট দিয়ে তোমার ইলেকট্রোলাইট ডিসঅর্ডার সম্পর্কে নলেজ আছে কিনা, তুমি এই সম্পর্কে আপডেটেড কিনা, ম্যানেজ করতে পারবা কিনা। কারণ কয়েকদিন পরে তো তুমি ইন্টার্নি হিসাবে জয়েন করতেছো। হ্যাঁ, তারপর সারা জীবনের জন্য তোমাকে আমরা মানে ডাক্তার হিসেবে লাইসেন্স দিয়ে দিব। হ্যাঁ, পার্মানেন্ট লাইসেন্স একসময় পেয়ে যাবা। এবং লাইসেন্স পাওয়ার পর তোমার হাতে মানুষের জীবন মরণ, ঠিক না? তোমার যদি ঠিক মতো চিকিৎসা করতে পারো তো একটা মানুষের জীবন মানে ঠিক থাকবে, আর যদি তুমি চিকিৎসা না করতে পারো তো একজন মানুষের জীবন নিভে যেতে পারে। সেই জন্য তোমাকে প্রত্যেকটা জিনিস আপডেটেড থাকতে হবে। এবং সব জিনিস সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে যে পেশেন্ট তোমার কাছে আসলে কয়েকদিন পরে তো তুমি ইন্টার্নি, তখন সবসময় তো আমরা ওয়ার্ডে থাকি না, ম্যাক্সিমাম টাইম কিন্তু ইন্টার্নি ডক্টররাই হাসপাতাল চালায়। হ্যাঁ, এবং সেই ইন্টার্নি তোমার হাতে মানুষের জীবন। তুমি ইন্টার্নি হিসাবে যখন থাকবা তখন তোমার হাতে জীবন, এবং ইন্টার্নশিপের পরেও বিভিন্ন জায়গায় তোমরা যখন সারা দেশে ছড়ায় পড়বা, হ্যাঁ, যেমন আমাদের ওই বিদেশি ডাক্তাররা আমাদেরকে যেমন ভ্যাকসিন আনায় দিছে, তোমরাও হয়তো এই দেশকে কন্ট্রিবিউট করতে পারবা ইন ফিউচার। তো সেই রকম হইতে হলে তোমাকে আগে থেকে ওইভাবে প্রস্তুত থাকতে হবে। এখন যেটা দরকার, আমরা যে এই ডাটা ইন্টারপ্রিটেশন দেই, ডাটা ইন্টারপ্রিটেশন দিয়েই কিন্তু ডাটাতে আমরা থাকি না। ডাটা থেকে তোমার থিওরিটিক্যাল নলেজ আছে কিনা, তুমি ম্যানেজ করতে পারবা কিনা, সেটাতে আমরা আস্তে আস্তে চলে যাই। যেমন একটা ইউরিন রিপোর্ট যদি তোমাকে দেওয়া হয়, ইউরিন রিপোর্ট দিয়েই তোমাকে জিজ্ঞেস করা হবে যে ইউরিনে কি ফাইন্ডিংস আছে। হ্যাঁ, তো ইউরিন একটা রিপোর্ট আমরা যদি দেই, ইউরিন রিপোর্টে আমরা কি ফাইন্ডিংস প্রথমে খুঁজি? একজন বলো তো দেখি। জেরিন, জেরিন তুমি ওই 123, রোল নাম্বার 123 জেরিন, তুমি একটু বলবা না? তুমি বলতে চাচ্ছ না? তোমার আনমিউট করো, নিজেকে আনমিউট করো, আনমিউট করো। একটা ইউরিন এক্সামিনেশন রিপোর্ট, ইউরিন রিপোর্ট তোমার তো পরীক্ষায় করাই লাগবে। যে কোনো বয়সে ডায়াবেটিস হইতেই পারে। সেকেন্ড যে জিনিসটা আছে, তুমি দেখলাম প্রোটিন। তো প্রোটিন দেখলে তোমাকে কিছু জিনিস চিন্তা করতে হবে। ইউরিনে প্রোটিন পাওয়া গেলে তুমি কি কি চিন্তা করবা?
একজন বলো। নেফ্রোটিক সিনড্রোম। ঠিকই আছে, নেফ্রোটিক সিনড্রোম হইতে পারে। আর কি হইতে পারে? প্রোটিন পাওয়া গেলেই কি সবার কি সিএলডি হতে পারে স্যার, হ্যাঁ সিএলডি ক্রনিক লিভার ডিজিজ, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। হ্যাঁ হ্যাঁ, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হলেও হইতে পারে, মানে কিডনি প্রবলেম কিছু হইতে পারে। ঠিক আছে, কিডনি প্রবলেম ছাড়া আর কোনো কারণে আসতে পারে প্রোটিন? ক্রনিক লিভার ডিজিজ অ্যামিলোইডোসিস হইতে পারে। আচ্ছা ঠিক আছে, অ্যামাইলোইডোসিস হইতে পারে। আর কি কমন জিনিসগুলো চিন্তা করো। মাল্টিপল মাইলোমা। মাল্টিপল মাইলোমা, আচ্ছা হইতে পারে মাল্টিপল মাইলোমা। আর কি? টক্সেমিয়া অফ প্রেগন্যান্সি। হ্যাঁ ঠিকই আছে, তুমি যেটা চিন্তা করতেছো প্রেগন্যান্সি ইনজুরি হাইপারটেনশন থেকে প্রি একলামশিয়া হইতে পারে। গুড। আর কি হইতে পারে? আচ্ছা, এখন আমরা যে ইউরিন এক্সামিনেশন করি, আমরা চেম্বারে একটা ইনভেস্টিগেশন যদি করতে চাই রোগীর, তাইলে সেটা করি কি ইউরিন এক্সামিনেশন, ইউরিন আরই। কারণ এই ইউরিন আরই আমাদেরকে অনেক ইনফরমেশন দিয়ে দেয় যে পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, পেশেন্টের আরো অনেকগুলো ডিজিজ সম্পর্কে আছে কিনা। তো প্রোটিন পাইলেই এই বর্তমানে যে মানে কন্ডিশন চলতেছে, এই কন্ডিশন মানে এই কোভিড সিচুয়েশনে তোমাকে চিন্তা মাথায় রাখতে হবে যে কোভিড এর রোগীরও কিন্তু ইউরিনে প্রোটিন আসতে পারে। যে কোনো ফিভারের রোগী যদি থাকে, যে কোনো রোগী যদি ইনফেকশন নিয়ে আসে, ফিভার নিয়ে আসে, সেই পেশেন্টের কিন্তু ইউরিনে 1+ প্রোটিন থাকতেই পারে। তো এই প্রোটিন 1+ পেয়েই তুমি ইউরেকা করে যদি বলো কিডনি ডিজিজ পেয়ে গেছি, তাইলে কিন্তু ঠিক হবে না। কারণ ইউরিনে প্রোটিন, যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তাহলেও কিন্তু প্রোটিন আসতে পারে। তাইলে প্রোটিন ইউরিনে পাওয়া মাত্রই তোমাকে পুরো ইউরিনটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। যেমন পরীক্ষার হলে যদি প্রোটিন পাওয়া যায়, তাইলে তোমাকে প্রোটিন ইউরিয়ার যে কজগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে। চিন্তা করে ফুল ইনভেস্টিগেশন করে তোমাকে বের করতে হবে যে কি কারণে এই প্রোটিনটা আসতেছে। একইভাবে সুগার পাওয়া যদি যায়, সুগার পাওয়া গেলেই সব রোগী কিন্তু ডায়াবেটিস না। কারণ শুধুমাত্র এই যে ইউরিনে যে কি নাম গ্লাইকোসুরিয়া যেটা পাওয়া যায়, গ্লাইকোসুরিয়ার অনেকগুলো কারণ আছে। ঠিক আছে, তাইলে ইউরিনে তুমি একজন রোগীর গ্লুকোজ পাওয়া গেল, সুগার পাওয়া গেল, রিডিউসিং সাবস্টেন্স পাওয়া গেল, তারপর নেক্সট কি ইনভেস্টিগেশন করতে যাও, কি করবা তুমি? ধরো তোমার পরীক্ষা হলে তোমাকে জিজ্ঞেস করা হলো যে তোমার এই যে রোগী আছে তোমার সামনে, তোমার রোগী পরীক্ষা করছো, করে পাওয়া গেছে ইউরিনের মধ্যে সুগার আছে। নেক্সট তুমি কি করবা? সুগার ইউরিনে পাওয়া গেলে ডায়াবেটিস বলে দিবা না কিছু করবা? স্যার ওজিটিটি করা লাগবে, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। হ্যাঁ, যদি পারা যায়, ওজিটিটি না পাওয়া গেলে তোমাকে কি করতে হবে? ব্লাড সুগার একটা মিনিমাম করতে হবে। একটা ব্লাড সুগার করে প্রথমে দেখতে হবে যে ব্লাড সুগারের লেভেল কি আছে। কারণ এলিমেন্টারি গ্লাইকোসুরিয়া আছে, রেনাল গ্লাইকোসুরিয়া আছে, হ্যাঁ, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। তখন তোমাকে কি করতে হবে? ওটা দেখতে হবে যে এই সুগারটা কি কারণে আসতেছে। তাইলে সুগারের কারণটা তোমাকে খুঁজতে হবে যে সুগার কি কারণে আসতেছে। একইভাবে কিটোন বডি যদি আসে, ইউরিনে তুমি স্টিপ দিয়ে টেস্ট করলা, কিটোন বডি পজিটিভ। কিটোন বডি পজিটিভ হলে তুমি কি বলবা? কিটোন ইউরিয়া আছে। ঠিক আছে, কিটোন ইউরিয়া থাকা মানে কিন্তু নট অলওয়েজ ডায়াবেটিক কিটোএসিডোসিস। ডায়াবেটিক কিটোএসিডোসিস একটা কারণ, কিন্তু এটা ছাড়াও আরো অনেক কারণে কিটোন বডি আসতে পারে। ইভেন স্টারভেশন, হ্যাঁ, যে কোনো কারণে যদি স্টারভেশন হয়, স্টারভেশনও কিন্তু কিটোন বডি চলে আসে ইউরিনের মধ্যে। তাইলে নেক্সট কি করতে হবে বলো? রেনাল থ্রেশহোল্ড কমে গেছে কিনা বা রেনাল গ্লাইকোসিরিয়া কিনা, ওটা তো তোমাকে ব্লাড সুগার লেভেল করলেই তো তুমি বুঝতে পারবা। ব্লাড সুগার লেভেল দিয়েই তুমি বুঝতে পারবা যে কোন লেভেলে ব্লাড সুগার আছে। হ্যাঁ, ব্লাড সুগার যদি দেখা যায় অনেক কম, অথচ পেশেন্টের ইউরিনে তুমি গ্লুকোজ পাচ্ছ, তখন তুমি চিন্তা করবা রেনাল গ্লাইকোসিরিয়ার কথা। ঠিক আছে, রেনাল থ্রেশহোল্ড কমে গেছে ওটা চিন্তা করবা, তার আগে তো চিন্তা করার দরকার নেই। আমি যেটা জিজ্ঞেস করছি তোমাকে এখন, কিটোন ইউরিয়া যেটা আছে, কিটোন ইউরিয়া যদি পাওয়া গেল, হ্যাঁ, কিটোন ইউরিয়া পাওয়া গেলে কি করতে হবে? কি করতে হয়? আমরা ওয়ার্ডে কি করি? ধরো তুমি ইন্টার্নি ডক্টর, হ্যাঁ, তুমি এখন স্টুডেন্ট না, তুমি ইন্টার্নি ডক্টর বা ব্লক পোস্টিং এ আসো, তোমাকে আমরা দায়িত্ব দিলাম পেশেন্টের ম্যানেজমেন্ট। এখন ইউরিনে তুমি কিটোন বডি পাওয়া গেল, নেক্সট কি ইনভেস্টিগেশন করবা? পেশেন্টের ডায়াবেটিক কিটোএসিডোসিস আছে কিনা। হ্যাঁ, এই ডায়াবেটিক কিটোএসিডোসিস মানে ডায়াগনোসিসের জন্য আমরা কি করি একজন বলো তো? স্যার কি স্যার রোচরাস টেস্ট করা হয় নাকি? এগুলো আমরা করি না, এগুলো আসলে ওয়ার্ডে আমরা করি না। এগুলা মানে হয়তো তুমি মানে
ফিজিওলজিতে হয়তো করছো, কিন্তু সেই টেস্টগুলো আমরা ওয়ার্ডে করি না। ওয়ার্ডে কি করা হয়? আর আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। ইয়েস, গুড। একটা হলো এবিজি। এবিজি আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করলে কি বুঝতে পারবো আমরা? পেশেন্টের পিএইচ বুঝতে পারবো, মানে পেশেন্টের অ্যাসিডোসিস আছে কিনা। হ্যাঁ, অনেক সময় দেখা যায় তোমার সেই সুযোগটা নাই। যেমন আমাদের আইসিইউ যেটা আছে, আইসিইউতে সাফিসিয়েন্ট পরিমাণে ফ্যাসিলিটিস নাই যে তুমি এবিজি করার। তখন তুমি কি করতে পারো? আশেপাশে তো আমাদের অনেক ডায়াগনস্টিক সেন্টার সিলেটে আছে। হ্যাঁ, তখন তুমি কি করতে পারো? অন্য কোন ইনভেস্টিগেশন। আচ্ছা, ইলেকট্রোলাইট করলে কি পাওয়া যাবে বলো তো? ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস পেশেন্টের ইলেকট্রোলাইটে কোনো পরিবর্তন আসবে? বাইকার্বনেট লেভেলটা, হ্যাঁ, বাইকার্বনেট লেভেলটা দেখা যাবে কমে যাবে। তাহলে বাইকার্বনেট লেভেল যদি কমে যায় বা টোটাল কার্বন ডাই অক্সাইড লেভেল যদি কমে যায়, তাইলে তোমাকে এখানে অ্যাসিডোসিসের একটা ইনডাইরেক্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে যে এখানে কি হয়, মেটাবলিক অ্যাসিডোসিস হয়। মেটাবলিক অ্যাসিডোসিস হলে কি হবে? এখানে বাইকার্বনেট লেভেলটা কমে যাবে। এখন বাইকার্বনেট লেভেল যদি কমে যায়, তখন তোমার একটা এভিডেন্স তৈরি হলো যে স্যার এখানে অ্যাসিডোসিসের একটা ফিচার আছে, আমি এবিজি করলে হয়তো পিএইচ কম পাবো। হ্যাঁ, আমরা কিটোনিমিয়া, যেটা আসলে ব্লাডের কিটোনি লেভেল, সেটা করার সুযোগ আমাদের সিলেটে আমার জানা মতো এখন হয় নাই। সেটা যদি হতো তাহলে আরো ভালো। না হলে আমরা এইগুলা দিয়ে বাকি ক্লিনিক্যাল ফিচার দিয়ে চিন্তা করবো যে পেশেন্টের ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হতে পারে। এখন এই যে ইলেকট্রোলাইটের মানে একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, হ্যাঁ, ইলেকট্রোলাইটের ইনভেস্টিগেশন তোমরা তো নিশ্চয়ই সবাই জানো। ইলেকট্রোলাইট তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন এই ইলেকট্রোলাইটের যে ইম্পর্টেন্স, সেটা সম্পর্কে একজন একটু বলো তো। আমরা ইলেকট্রোলাইট কেন ইনভেস্টিগেশন করাই? এখন যেমন কোভিড সিচুয়েশনে যেটা হচ্ছে, বেশ পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে। হ্যাঁ, তো ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ইম্পর্টেন্সটা একটু আমাকে বলো তো। স্যার অ্যাসিড বেস ডিসঅর্ডার একটা বলুন। হ্যাঁ, অ্যাসিড বেস ডিসঅর্ডার তো দেখবোই, আর কি দেখবো? হাইপোক্যালেমিয়া হয়ে গেলে কার্ডিয়াক অ্যারেস্টের রিস্ক বেড়ে যায়। হ্যাঁ, হাইপোক্যালেমিয়া, ইয়েস, হাইপোক্যালেমিয়া হতে পারে, হাইপোনেট্রিমিয়া হতে পারে, হাইপোক্লোরিমিয়া হতে পারে, ঠিক না? কমতে পারে, আবার বাড়তেও তো পারে। হাইপারক্যালেমিয়া স্যার। হ্যাঁ, হাইপারক্যালেমিয়া হতে পারে। আচ্ছা, একটু বলো তো দেখি, হাইপারক্যালেমিয়া পেশেন্ট যদি তোমার কাছে আসে, তুমি একজন ইন্টার্নি ডক্টর, হ্যাঁ, পেশেন্টের পটাশিয়াম লেভেল হয়ে গেছে 7-8, হ্যাঁ, তখন তুমি কি করতে পারো? ডায়াবেটিক্স ফুলসিমেট। আচ্ছা, ক্যালসিয়াম পেশেন্টের ইউরিন আউটপুট নীল, কোনো আউটপুট নাই, ঠিক আছে, আউটপুট নাই, তুমি ডায়াবেটিক্স দিলে, আর ডায়াবেটিক্স দিলে কি কোনো কাজ হবে? পেশেন্টের রেনাল ফেইলার আছে, হ্যাঁ, পেশেন্টের ক্রিয়েটিনিন হয়তো 25 আছে, 30 আছে, হ্যাঁ, পেশেন্টের ইউরিন আউটপুট নীল, কোনো আউটপুটই নাই, তখন তুমি ফুসিমাইড দিলে কি কাজ হবে? স্যার, হ্যাঁ বলো। পটাশিয়াম চিলেটিং এজেন্ট দিতে পারি স্যার। হ্যাঁ, কি দিবা? স্যার পটাশিয়াম চিলেটিং, ক্যালসিয়াম গ্লুকোনেট দিবা। ইয়েস, ক্যালসিয়াম গ্লুকোনেট দিলে কি লাভ হবে? ক্যালসিয়াম গ্লুকোনেট কি কাজ করবে এখানে? স্যার গ্লুকোজ দিলে হবে না স্যার? 5% হ্যাঁ দিয়ে হ্যাঁ, হবে তো, সবই হবে, তোমার একটা মাথায় তো রাখতে হবে। বলো। সেলের মধ্যে পটাশিয়ামটা মানে সেলের মধ্যে পটাশিয়াম তো ঢুকাইতে হবে, ঠিকই বলছো তুমি। হ্যাঁ, আর কার্ডিয়াক মেমব্রেন স্টেবিলাইজেশন করবে ইনসুলিন উইথ গ্লুকোজ। হ্যাঁ, ইনসুলিন উইথ গ্লুকোজ, ভেরি গুড, এই তো সুন্দর কথা একদম বলছো। ইনসুলিন উইথ গ্লুকোজ দিলে গ্লুকোজ সেলের মধ্যে ঢোকার সময় পটাশিয়ামকে ঢুকাই দিবে। আর কিভাবে আমরা সেলের মধ্যে ঢুকাইতে পারি? আর কোনো বুদ্ধি আছে? স্পেসিফিক আছে মনে হয় স্যার, কেএক্সিলেট। হ্যাঁ, কেএক্সিলেট সেটা অ্যাবজর্পশনটাকে প্রিভেন্ট করবে, কিন্তু আমি যেটা প্রশ্ন করছি, সেলের মধ্যে আমরা পটাশিয়ামকে ঢুকাই দিতে চাই, সেল থেকে বাইর হয়ে আসে কেন? ডিউ টু অ্যাসিডোসিস, ঠিক না? অ্যাসিডোসিস যখন হয়, মেটাবলিক অ্যাসিডোসিস, বিশেষ করে রেনাল ফেলিয়ারের পেশেন্টের সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস অনেক সময় আমরা পাই। তাইলে কি হয়, এই অ্যাসিডোসিসের কারণে সেল থেকে বের হয়ে আসছে সব পটাশিয়াম। তাইলে অ্যাসিডোসিসটাকে যদি কারেকশন করতে হয়, একজন বলছে ভালো কথা, বাইকার্বনেট। তাইলে আমরা সোডিবাইকার্ব ইনজেকশন যদি দেই, সোডিবাইকার্ব ইনজেকশন দিলে এই অ্যাসিডোসিস যেই কারেকশন হবে, দেখা যাবে শুরু করে সব পটাশিয়াম সেলের ভিতরে ঢুকে যাবে, তাইলে তোমার হাইপারক্যালেমিয়াটা কমবে। ভেরি গুড। তাইলে তোমরা কিন্তু সবাই মিলে আস্তে আস্তে অনেক কিছুই বলেই ফেলছো। হ্যাঁ, যেটা যেটা আমাদের পটাশিয়াম বাড়লে যেটা আমরা করি, সেটা তোমরা কিন্তু বলেই ফেলছো। সেটা মনে রাখতে হবে যে কোনো সময় তোমার প্র্যাকটিক্যাল লাইফে এরকম পেশেন্ট পাইতেই পারো।
আচ্ছা, পটাশিয়াম বাড়লে তুমি এই বুদ্ধি করবা, ঠিক আছে। স্যার এখন তোমরা বলো, বেশি আমরা ওয়ার্ডে যেটা পাই সেটা হলো হাইপোনেট্রিমিয়া, সোডিয়াম কমে যায় অনেক রোগী। সোডিয়াম কমে গেলে কিভাবে কি করবা? তোমার কাছে একজন রোগী আসলো, তার সোডিয়াম লেভেল ভেরি লো, বিশেষ করে এই করোনা পেশেন্ট তো সোডিয়াম অ্যাবনর্মালিটি আসে, পটাশিয়াম অ্যাবনর্মালিটি আসে। হ্যাঁ, তো সোডিয়াম যদি একজন রোগীর খুব কমে যায় তখন তুমি কি করবা? নরমাল স্যালাইন বা স্যার নরমাল স্যালাইন কখন দিবা? নরমাল স্যালাইন তো আমরা দেই, ঠিকই বলছো তোমরা। সাধারণত আমরা বেশিরভাগ রোগীকে ওয়ার্ডের মধ্যে নরমাল স্যালাইন দিয়েই কারেকশন করি, কিন্তু কাকে আমরা নরমাল স্যালাইন দিব, কাকে অন্য কিছু দিব, সেটা একটু বলতে পারবা একজন? এখন তোমাকে ভলিউম ডিপ্রেশন থাকলে স্যালাইন দেব যদি স্যার জানতে হবে প্রথমে এই যে হাইপোনেট্রিমিয়া কি ধরনের হাইপোনেট্রিমিয়া, কি কারণে হাইপোনেট্রিমিয়া। হ্যাঁ, ধরো একজন পেশেন্টের আছে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম নাম শুনছো তো তোমরা? হ্যাঁ, থাইরয়েড ডিসঅর্ডার তো দেখছো রোগী, দেখছো না? জি স্যার। থাইরয়েড ডিসঅর্ডার যেমন আমার মায়ের দেখা গেল এক সময় থাইরয়েড ডিসঅর্ডার জানা ছিল না। হ্যাঁ, শি হ্যাজ রিকারেন্ট হাইপোনেট্রিমিয়া, বারবার হাইপোনেট্রিমিয়া হয়ে যাচ্ছে। তখন আমি টেস্ট করে দেখলাম, থাইরয়েড ফাংশন টেস্ট করে, যে টিএসএইচটা বেশি। হ্যাঁ, তারপরে সেটা থাইরয়েড ডিসঅর্ডারের কারণে দেখা যায় হাইপোনেট্রিমিয়া অনেক সময় আমরা পাই। এখন থাইরয়েড ডিসঅর্ডারের জন্য যদি হাইপোনেট্রিমিয়া হয়, হ্যাঁ, তাহলে কি করবা? একজন পেশেন্টের কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিয়ার পেশেন্ট আছে, হাইপোনেট্রিমিয়া নিয়ে তোমার কাছে আসলো, হ্যাঁ, তুমি কি করবা? একজন পেশেন্টের মানে বিভিন্ন কারণ আছে, যেমন তোমরা এখন বলো হাইপোনেট্রিমিয়া কি কি কারণে হয়, তোমাদের ধারণা আছে? পড়ছো হাইপোনেট্রিমিয়া? স্যার এক্সেসিভ ভমিটিং যদি হয়, ডায়রিয়া। করা যাবে না স্যার। আর কি আর কি? স্যার হেমোরেজ। হ্যাঁ, হেমোরেজ। বুঝি নাই। হেমোরেজ। আর 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 কি? হাইপোনেট্রিমিয়া বিভিন্ন ধরনের আছে। হ্যাঁ, তোমরা শুধু হাইপোভলিউমিক নিয়ে চিন্তা করতেছো। হ্যাঁ, ইউ ভলিউমিক তো হইতে পারে, ভলিউম লস নাই। এসআইএডিএস। আচ্ছা, ঠিক আছে। সিনড্রোম, আচ্ছা, সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস সিক্রেশন, শিয়ার্ড সম্পর্কে একজন বলছে না? আচ্ছা, এই শিয়ার্ডের কারণ তোমাদের জানা আছে? শিয়ার্ড কি কারণে হয়? সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস সিক্রেশন। আচ্ছা, যাক, তোমাদের নিউমোনিয়া। হ্যাঁ, বলো। নিউমোনিয়া, ইয়েস। হ্যাঁ, আর কি? স্যার এডিসন ডিজিজে থাকতে পারে। আচ্ছা, এডিসনস ডিজিজ। আচ্ছা, এডিসনস ডিজিজ নামটা যেহেতু উচ্চারণ করছো, খুব ভালো একজন। এডিসনস ডিজিজে আমরা ইলেকট্রোলাইটে কি চেঞ্জ পাই একটু বলো তো দেখি। এডিসনস ডিজিজের রোগী এসে তো বলবে না যে আমার এডিসনস ডিজিজ, ঠিক আছে? তোমার কাছে পেশেন্ট কি সিম্পটম নিয়ে আসবে, তুমি ইলেকট্রোলাইট করে কি চেঞ্জ পাবা? হাইপোনেট্রিমিয়া, হাইপারক্যালেমিয়া পাবো, হাইপোনেট্রিমিয়া, হাইপারক্যালেমিয়া, আর কি? মেটাবলিক অ্যাসিডোসিস। হ্যাঁ, মেটাবলিক অ্যাসিডোসিস। আর 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 মেইন জিনিস বলছো না। হাইপোনেট্রিমিয়া, হাইপোক্লোরিমিয়া, হাইপারক্যালেমিয়া, মানে সোডিয়াম কম, ক্লোরাইড কম, পটাশিয়াম বেশি, এটা থাকবে। আচ্ছা, ওই রোগীর ব্লাড সুগার করলে কি পাওয়া যাবে? এডিসনস ডিজিজের রোগী সুগার লেভেল কি আসবে? স্যার সুগার লো থাকবে স্যার। লো থাকবে, ইয়েস, হাইপোগ্লাইসেমিয়া। তাহলে হাইপোগ্লাইসেমিয়া এই ধরনের রোগীর পাওয়া যেতে পারে। পেশেন্ট কি সিম্পটম নিয়ে আসে এডিসনস ডিজিজ? স্যার ফ্যাটিক থাকে, উইকনেস থাকে, জেনারেলাইজ পিগমেন্টেশন নিয়ে আসতে পারে স্যার। আচ্ছা, আর ওয়েট লস থাকে। হ্যাঁ, ইডিএমা থাকে স্যার। কি থাকে? ইডিএমা স্যার। স্যার ভিটিলিগো নিয়ে আসতে পারে। হ্যাঁ, ভিটিলিগো নিয়ে আসতে পারে। আর কি? মেইন সিম্পটম তোমরা বলতেছো না। অ্যানোরেক্সিয়া, নোসিয়া, ভমিটিং, ডায়রিয়া। হ্যাঁ, পেশেন্ট এসে বলবে আমি খাইতে পারি না, হ্যাঁ, আমার খাবারের মানে রুচি নাই, বমি বমি ভাব করতেছে, বমি হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে। অ্যানোরেক্সিয়া, নোসিয়া, ডায়রিয়া এগুলা নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, একজন পেশেন্ট আসলো হাই ব্লাড প্রেশার,
হাই ব্লাড প্রেশার রোগী তুমি দেখলা ব্লাড প্রেশার ভেরি হাই, ইয়াং পেশেন্ট, হ্যাঁ, পেশেন্টের ইলেকট্রোলাইট করে কি ইনফরমেশন আমরা পাইতে পারি? হাইপারনাট্রিমিয়া থাকতে পারে। আর কি? পটাশিয়ামের সাথে কি সম্পর্ক ওটা আমি জানতে চাচ্ছি। হাই ব্লাড প্রেশার সে পেশেন্টের পটাশিয়ামটা একটু বেশি, পটাশিয়াম একটু বেড়ে গেছে, হাই ব্লাড প্রেশার রোগী। তুমি রোগীর চেহারার দিকে খেয়াল করলা, হ্যাঁ, রোগী দেখা গেল অনেকটা মানে গুলগাল চেহারা, মুন ফেস। মুন ফেস কি কারণে হয়? বাফেলো হাম, কুশিং সিনড্রোম। গুড, এই তো মনে পড়ছে তোমার। তাইলে একজন পেশেন্টের যদি ব্লাড প্রেশার হাই থাকে, পটাশিয়াম বেশি থাকে, তাইলে আমরা চিন্তা করব এডিসনের উল্টাটা কি? কুশিং। এডিসনে কি হয়? স্টেরয়েড লেভেলটা কমে আসে, ঠিক না? আর স্টেরয়েড লেভেল বেড়ে গেলে কি হবে? পটাশিয়ামটা বেড়ে যাবে, এইখানেও বেড়ে যায়। আচ্ছা, তাইলে এইটা সরি, এডিসন ডিজিজে পটাশিয়াম বাড়বে, কুশিং সিনড্রোমে কমবে। সরি, তোমাদেরকে এটা আমি ভুল বলছি, সেটা হলো কুশিং ডিজিজে হাইপোক্যালিমিয়া আসবে। হাইপোক্যালিমিয়া, এখানে হাইপোক্যালিমিয়া দেখে যদি পেশেন্টকে আমরা মুন ফেস পাই, তাহলে আমরা চিন্তা করব কুশিংস ডিজিজ। তাইলে মনে রাখতে হবে এডিসনস ডিজিজে পটাশিয়ামটা বেড়ে যায় এবং কুশিংস ডিজিজে পটাশিয়ামটা কমে যায়, হাইপোক্যালিমিয়া। তাহলে হাইপোক্যালিমিয়া উইথ হাইপারটেনশন উইথ মুন ফেস, সেটা যদি আমরা পাই, তাহলে আমরা চিন্তা করব পেশেন্ট মে হ্যাভ কুশিংস ডিজিজ। এরকম আর কোন এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটি চিন্তা করতে পারো? মিনারেলোকর্টিকয়েড অ্যাবনর্মালিটি যদি থাকে, প্রাইমারি অ্যালডোস্টেরনিজম, সেইগুলো একটু মাথায় রাখবে। গুড, এগুলা নিয়ে আমরা মানে সব সময় ওয়ার্ডে ব্যস্ত থাকি, এগুলা খেয়াল রাখতে হবে। তোমাদের পরীক্ষার সময় ইলেকট্রোলাইট অনেক সময় দেওয়া হয়, আর ডিটেইলস তোমাদেরকে ধরা হবে। বিশেষ করে যেমন ক্যালসিয়াম, একজন পেশেন্ট তোমার কাছে আসলো হাইপার ক্যালসিমিয়া নিয়ে, ক্যালসিয়াম লেভেল ভেরি হাই, হ্যাঁ, দেখা গেল ক্যালসিয়াম 11-12, হ্যাঁ, 11-12 যদি ক্যালসিয়াম থাকে, তখন তুমি কি চিকিৎসা দিবা? কি কারণ খুঁজবা? জানা আছে কারো? হাইপার প্যারাথাইরয়েডিজম। হাইপার প্যারাথাইরয়েডিজম একটা কারণ হইতে পারে। আর কি হইতে পারে? আমরা ওয়ার্ডে আর কি পাই? ওয়ার্ডে কমনলি কি পাই? স্যার করোনা, কোভিড। কোভিডে হাইপার ক্যালসিমিয়া আমি তো এখনো পাই নাই। ওয়ার্ডে আমরা বেশি কি রোগী পাই? ওয়ার্ডে তোমরা রোগী দেখছো না? মাল্টিপল মায়োলোমা রোগী দেখছো? মাল্টিপল মায়োলোমা, হ্যাঁ, আমরা যেটা ওয়ার্ডে বেশি পাই সেটা একটা কারণ হলো মাল্টিপল মায়োলোমা। মাল্টিপল মায়োলোমা পেশেন্টের দেখা যায় হাইপার ক্যালসিমিয়া নিয়ে পেশেন্ট আসে, ক্যালসিয়াম লেভেল 11-12, তখন আমরা কি চিকিৎসা দিয়ে এই কি নাম ক্যালসিয়ামটাকে কমাবো? ক্যালসিয়াম বেড়ে গেলে কি করতে হবে? এখানে কি দিতে হবে? নরমাল স্যালাইন। নরমাল স্যালাইন দিতে হবে। এরপর কি দিতে হবে? বিসফসফোনেট। বিসফসফোনেট যদি আমরা ইনজেকশন দেই, হ্যাঁ, জলিন্ড্রোনিক অ্যাসিড ইনজেকশন যদি দেই, তাহলে কি হবে? ক্যালসিয়াম গুলা ওই বোনের মধ্যে ঢুকে যাবে। যেরকম আমরা পটাশিয়াম কমানোর জন্য কিছু চিকিৎসা দেই, ক্যালসিয়ামের ওইরকম চিকিৎসা দিলে ক্যালসিয়ামটা কমে যায়, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো তোমার বেসিক জিনিস, এগুলা ওয়ার্ডে ডে টু ডে প্র্যাকটিসে তোমার লাগবেই। আচ্ছা, থাইরয়েডের পেশেন্ট অনেক সময় আমরা পরীক্ষার সময় দেখি তোমাদেরকে দেওয়া হয় থাইরয়েডের রিপোর্ট, ঠিক না? এখন থাইরয়েডের রিপোর্ট পেয়ে ধরো একজন পেশেন্টের টিএসএইচ লেভেল বেড়ে গেছে, টিএসএইচ বেশি, ধরো আছে 100 আছে টিএসএইচ, হ্যাঁ, তো তুমি কি করবা? টিএসএইচ 100 আছে, নেক্সট তুমি কি করবা? হাইপোথাইরয়েডিজম তো ওয়ার্ডে আমরা প্রচুর পাই, ঠিক না? হাইপোথাইরয়েড পেশেন্টের তোমরা চিকিৎসা সম্পর্কে একটু সামান্য একটু বলো তো, পরে আমরা ডিটেইলস অন্য সময় আলাপ করব। আজকে একটু সামান্য একটু টাচ করি। হাইপোথাইরয়েড FT3 FT4 করতে দেব। আচ্ছা, আর কি? হাইপোথাইরয়েড পেশেন্ট টিএসএইচ হাই আছে, আর কি করবা? ইসিজি স্যার হ্যাঁ, কি করবা? ইলেকট্রোলাইট কি করার দরকার আছে? ইলেকট্রোলাইট দরকার আছে। তার কারণটা কি? হ্যাঁ, থাইরয়েডের চিকিৎসার সময় আমরা
ইলেকট্রোলাইট অনেক সময় করি। তার একটা কারণ তো হলো হাইপোথাইরয়েডের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তো হয়, সাথে হাইপোথাইরয়েডের সাথে কারো কারো এড্রিনাল ইনসাফিসিয়েন্সি থাকে, সেটা মাথায় রাখতে হবে। যদি এড্রিনাল ইনসাফিসিয়েন্সি থাকে তাহলে সেটা তোমার যদি কারেকশন না করো, যখনই তুমি হাইপোথাইরয়েডের চিকিৎসা দিবা পেশেন্ট সাথে সাথে আরো খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে পেশেন্ট মারাও যেতে পারে। ঠিক আছে, তাইলে একটা জিনিস কন্ডিশন মনে রাখতে হবে, স্মিথ সিনড্রোম, সেটাতে হাইপোথাইরয়েডের সাথে এড্রিনাল ইনসাফিসিয়েন্সি থাকতে পারে। তাহলে এড্রিনাল ইনসাফিসিয়েন্সি যদি থাকে ওইটাকে কারেকশন না করে শুধু থাইরয়েড রিপ্লেসমেন্ট করলে হবে না। আচ্ছা, হাইপোথাইরয়েড পেশেন্টের যখন আমরা চিকিৎসা করতে যাই তখন আমরা কিন্তু ইসিজি করি, কারণটা কি বলতে পারবা? ইসিজি কেন করি? স্যার এদের পালপিটেশনের একটা ইয়ে থাকে স্যার, যখন আমরা চিকিৎসা দিব তখন পালপিটেশন হইতেই পারে। পালপিটেশন হলে কি অসুবিধা হবে? পেশেন্টের অনেকেরই দেখা যায় হাইপোথাইরয়েডের সাথে কোলেস্টেরল অ্যাবনর্মালিটি থাকে, হ্যাঁ, ডিসলিপিডিমিয়া থাকে, এবং অনেকেরই দেখা যাবে কার্ডিয়াক প্রবলেম থাকে, বিশেষ করে ইসকেমিক হার্ট ডিজিজ থাকে। এখন তুমি যখনই থাইরয়েড রিপ্লেসমেন্ট করতে গেলা তখনই তার ইসকেমিক হার্ট ডিজিজটা বেড়ে যেতে পারে, হ্যাঁ, এনজাইনা ইভেন এমআই হতে পারে। তাইলে সেই জিনিসটা তোমাকে মাথায় আগে রাখতে হবে যে থাইরয়েড পেশেন্টের রিপ্লেসমেন্টের আগে তার কার্ডিয়াক কন্ডিশনটা কেমন। হ্যাঁ, দেখা গেল তুমি 100-150 দেখে দিয়ে দিলা মানে থাইরয়েড রিপ্লেসমেন্ট থেরাপি হাই ডোজে, যেই হাই ডোজে দিবা সাথে সাথে পেশেন্টের টেকিকার্ডিয়া হয়ে পেশেন্টের কি হবে, এনজাইনা শুরু হবে, এমআই হয়ে যাবে। তাইলে তুমি বিপদে পড়ে গেল, যে কি চিকিৎসা দিছো, রোগী তো ভালো ছিল, রোগী আরো খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তাইলে এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে যখনই থাইরয়েডের চিকিৎসা আমরা করব। আচ্ছা, থাইরয়েডের চিকিৎসার সাথে সাথে আমাদের কিছু ব্লাডের অ্যাবনর্মালিটির কথা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমরা পিবিএফ যদি করি, সিবিসি করি, তাইলে এইখানে কিছু কিছু জিনিস আমরা পাই। হ্যাঁ, আমি এখন কিছু জিনিস তোমাদের একটু হিমাটোলজিতে যাব। হ্যাঁ, হিমাটোলজিতে গেলে তখন তোমরা এটা জিনিস বুঝতে পারবে। আমরা সিবিসি পিবিএফ যদি করি, সিবিসি পিবিএফ করলে থাইরয়েডে আমরা কি পাইতে পারি হাইপোথাইরয়েডিজমে? আচ্ছা আচ্ছা, তোমরা বলো দেখি, মেগালোব্লাস্টিক এনিমিয়া নাম শুনছো? জি স্যার। ভেরি গুড। মেগালোব্লাস্টিক এনিমিয়া এটা সম্পর্কে একটু সামান্য বলো তো, মেগালোব্লাস্টিক এনিমিয়াটা কি ডিজিজ? মেগালোব্লাস্টিক ভিটামিন B12 আর ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে মেগালোব্লাস্টিক। ঠিক আছে, ম্যাক্রোসাইটিক এনিমিয়া একটা টাইপ হলো মেগালোব্লাস্টিক এনিমিয়া, ঠিক না? এখন ম্যাক্রোসাইটিক এনিমিয়া কি কি কারণে হতে পারে? ম্যাক্রোসাইটিক এনিমিয়া স্যার ইয়ে ম্যাচুরেশন স্যার, ওই যে ডিএনএ থেকে ইয়ের একটা পর্যায়ে যে স্যার আরবিসি যে ম্যাচুরেশন হয় ওই জায়গায় প্রবলেমের কারণে স্যার হতে পারে। ভেরি গুড, ঠিকই আছে। এখন হাইপোথাইরয়েডে যদি আমরা রোগী থাকে, সেই রোগীর আমরা যদি সিবিসি পিবিএফ করি, তাইলে এখানে কি ওইরকম কিছু ম্যাক্রোসাইটিক এনিমিয়ার কোনো সম্ভাবনা আছে? জি স্যার, পাওয়া যাবে। অবশ্যই আছে। তাইলে এখানে মেগালোব্লাস্টিক এনিমিয়া বা ম্যাক্রোসাইটিক এনিমিয়া নিয়ে যখন আমরা আলোচনা করতে যাই তখন কিন্তু এই থাইরয়েডের ডিসঅর্ডারের কথা মাথায় রাখতে হবে, যেমন হাশিমোটোস থাইরয়েডাইটিস, গ্রেভস ডিজিজ, এইগুলা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ভিটিলিগো মাথায় রাখতে হবে, এডিসনস ডিজিজ মাথায় রাখতে হবে। হ্যাঁ, তার কারণ এটার সাথে একটা ক্লোজ অ্যাসোসিয়েশন আছে। কিভাবে ক্লোজ অ্যাসোসিয়েশন? এগুলা অটো ইমিউন ডিজিজ, ঠিক আছে, অটো অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। অটো অ্যান্টিবডি তৈরি হওয়ার কারণে একটার সাথে আরেকটার সম্পর্ক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু তাইলে যাই একটু ডিসকাশনে থিওরিটিক্যালি। স্যার এটা কি এরকম যে অটো অ্যান্টিবডিজ গুলা ম্যাচিওর আরবিসি গুলাকে ডিস্ট্রাক্ট করে ফেলে, এই কারণে ম্যাক্রোসাইটিক এনিমিয়া হয় হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে? হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে হ্যাঁ হতে পারে, ঠিক আছে। এখন তোমরা মেগালোব্লাস্টিক এনিমিয়া সম্পর্কে যে কথাগুলো বলছো, হ্যাঁ, ম্যাক্রোসাইটিক এনিমিয়ার একটা টাইপ হলো মেগালোব্লাস্টিক এনিমিয়া, যেটা কমন কারণ হলো ভিটামিন B12 ডেফিসিয়েন্সি এবং ফোলেট ডেফিসিয়েন্সি। হ্যাঁ, এই ফোলেট ডেফিসিয়েন্সি এবং ভিটামিন B12 ডেফিসিয়েন্সি যদি পেশেন্টের থাকে
হ্যাঁ, তাহলে আমরা কিভাবে চিকিৎসা করব? একজন পেশেন্টের, বিশেষ করে যারা তোমরা অনেকেই তো প্রেগনেন্ট মহিলাদের চিকিৎসা করবা, ঠিক না? আমাদের মেল ডাক্তারদের কাছে প্রেগনেন্ট মহিলা আসবে, ফিমেল ডক্টরদের কাছে প্রেগনেন্ট মহিলারা আসবে। হ্যাঁ, তো প্রেগনেন্ট মহিলাদেরকে আমরা প্রেগনেন্সির আগে থেকেই কিছু ওষুধ দেই। কেন দেই বলতে পারবা? স্যার যাতে ওই কনজেনিটাল ডিফেক্টস গুলো না হয়, নিউরাল স্পাইনা টিউব বাইফিডা না হয়। অ্যানেনসেফালিস। ঠিকই আছে, স্পাইনা বাইফিডা, মেনিঙ্গোমাইলোসিল, এরকম অনেক কন্ডিশন হতে পারে। যেমন আমি এক সময় ইন্ডিয়াতে ভেলোরে গেলাম, সিএমসি ভেলোর। ওখানে গিয়ে দেখলাম আসলে আমাদেরই একজন কলিগ, আমাদের একজন ডাক্তার, উনি নিজের বাচ্চাকে নিয়ে মেনিঙ্গো মাইলোসিল নিয়ে সেখানে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য গেছে। হ্যাঁ, এটা একটা নিউরাল টিউব ডিফেক্ট। হ্যাঁ, তো নিউরাল টিউব ডিফেক্টের জন্য আমরা এই জিনিসটা যাতে এইরকম আমাদের কোনো কলিগ আর বিপদে না পড়ে, সেটার জন্য আমাদের কি করতে হয়? বিফোর প্রেগনেন্সি আমরা কি দেই? ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দেই না? জি স্যার। বিফোর প্রেগনেন্সি দেই, ডিউরিং প্রেগনেন্সি দেই, ল্যাকটেশনাল পিরিয়ডে আমরা দেই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দেওয়ার আগে তোমাকে মাথায় রাখতে হবে যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি আছে কিনা। ঠিক আছে? কি দরকার? যদি আমি ভিটামিন B12 ডেফিসিয়েন্সির কথা মাথায় রাখলাম না, হ্যাঁ, আমি শুধু ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি চিন্তা করছি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য মানে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিলাম, দিলে কি অসুবিধা হইতে পারে? অসুবিধা হইতে পারে। হ্যাঁ, এখন ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে কি অসুবিধা হয় আর ফোলেট ডেফিসিয়েন্সিতে কি অসুবিধা হয় তোমাদের একজন বলতে পারবা? নিউরোপ্যাথি কি কোনটাতে বেশি হয়? মানে নিউরোপ্যাথি কোনটাতে হয়? ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে নিউরোপ্যাথি হয়। ভেরি গুড। এখন এই যে নিউরোপ্যাথি হয় সেটা কোথায় হয়, কি হয় একটু বলতে পারবা? নিউরোলজিক্যাল কি অ্যাবনর্মালিটি হয় ভিটামিন B12 পেরিফেরাল নিউরোপ্যাথি। একটা বলছো পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। আর কি হয়? সাবঅ্যাকিউট স্পাইনাল ডিজেনারেশন। সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য কর্ড। এখন সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য কর্ড যদি হয়, তাইলে আবার তোমরা লাইভে চলে আসো, অনেকে লাইভ থেকে চলে গেছো। এখন বলো, ভিডিও অন করো, আমরা একটু ডিসকাশন করি। এই যে এখন যে কথাটা তোমাকে জিজ্ঞেস করলাম যে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনটা একটু বলো তো, কি কি নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন হতে পারে যদি মানে কারো শরীরে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হয়? মনে আছে তোমাদের? টিংলিং সেন্সেশন অফ মানে লোয়ার লিম। হ্যাঁ স্যার, লোয়ার মানে লিম্বে স্যার টিংলিং সেন্সেশন। হ্যাঁ, টিংলিং, নামনেস, এগুলো তো থাকবেই, সেটা তো তোমার নিউরোপ্যাথির ফিচারই। আর কি কি তোমাদের সবকিছু মনে নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার থিওরিটিক্যাল চলে যাই। খেয়াল করো তোমরা এখন। আচ্ছা, এখন ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া যেটা আমরা আলাপ শুরু করছিলাম, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার আরেকটা নন মেগালোব্লাস্টিক টাইপ, সেটার মধ্যে মাইলোডিসপ্লাসিয়া, লিভার ডিজিজ, এর সাথে আছে মিক্সিডিমা। এই যে কিছুক্ষণ আগে তোমাদের আমি হাইপোথাইরয়েডিজমের কথা বলতেছিলাম, সেটা মিক্সিডিমা একটা হাইপোথাইরয়েড স্টেট, সেটাতে কিন্তু ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হয়, সেটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখন ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া যেটা, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আমরা কখন সন্দেহ করব? একটা সিবিসি রিপোর্ট তোমার কাছে যখনই ওয়ার্ডে আসবে, সিবিসি রিপোর্টে আমরা খেয়াল করি এমসিভি। হ্যাঁ, এমসিভিটা কত থাকলে ম্যাক্রোসাইটিক? মোর দেন 100 ফেমটোলিটার। ফেমটোলিটার মনে রাখতে হবে, আমাদের পরীক্ষার সময় ধরা হয় ইউনিট অফ কোন ইউনিট? ফেমটোলিটার। তাহলে ফেমটোলিটার কথাটা মনে রাখতে হবে যে ফেমটোলিটার এমসিভির ইউনিট, এবং এটা 100 এর উপরে যদি থাকে তাইলে আমরা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া চিন্তা করি। ওকে, এখন এই ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াতে কি হয়? তোমাদের একদম ঠিকই বলছো যে ডিএনএ যে ফরমেশন, এটা ইম্পেয়ার্ড হয়। হ্যাঁ, আচ্ছা, একইভাবে এই যে ম্যাচুরেশন
অফ নিউক্লিয়াসের যে ম্যাচুরেশন সেটা ডিলেড হয়ে যায়, যার জন্য আমরা বাকি ফিচারগুলো পাই। এখন এখানে আমরা যখন মানে পেরিফেরাল ব্লাড ফিল্ম করি, পেরিফেরাল ব্লাড ফিল্মে কি পাই আমরা? ম্যাক্রো ওভালোসাইট। হ্যাঁ, ম্যাক্রো ওভালোসাইট, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তুমি ওয়ার্ডে কিছুদিন পরে যখনই আসবা, আমরা কিন্তু ওয়ার্ডে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া পাচ্ছি। এই মুহূর্তেও আমার ওয়ার্ডে রোগী আছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে? তাহলে আমরা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া শুধু ওয়ার্ডে আমরা কিন্তু মাইক্রোসাইটিক অ্যানিমিয়া পাই না, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া পাই। সেই ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া তোমাকে ম্যানেজ করতে হবে এজ এ ইন্টার্নি ডক্টর। হ্যাঁ, তো তোমাকে সেই জিনিসটা ম্যানেজ করতে হলে জানতে হবে যে কিভাবে তুমি ম্যানেজ করতে হয়। তাহলে ম্যাক্রো ওভালোসাইট এই জিনিসটা তোমার পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা খুঁজবো। হ্যাঁ, আর যদি বোন ম্যারো করি তাহলে ওইখানে কি পাওয়া যাবে? মেগালোব্লাস্টিক হাইপারপ্লাসিয়া। তো বোন ম্যারো সব রোগীর আমরা প্রথমেই করবো না, যাদের দরকার তাদের বোন ম্যারো করবো, করলে ওই জিনিসটা খেয়াল করতে হবে। এই যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার হলমার্ক কি? মেগালোব্লাস্ট। এখানে কি হয় তোমরা যেটা বলছো, ডিএনএ সিনথেসিসে ইম্পেয়ারমেন্ট। ওকে, আচ্ছা। এখন ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, ফোলেট ডেফিসিয়েন্সি ছাড়াও আর কি আছে? কিছু ড্রাগের কারণে হইতে পারে। যেমন আমরা কমনলি কিছু ড্রাগ ইউজ করি, যেমন অ্যান্টিকনভালসেন্ট ইউজ করি, হ্যাঁ, তারপরে সাইটোটক্সিক ড্রাগ কিছু ইউজ করি। যেমন আমরা ইভেন এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা কমন একটা ড্রাগ ইউজ করি, মিথোট্রিক্সেট, ঠিক না? এপিলেপসিতে আমরা ফেনিটোইন ইউজ করি। এরকম বেশ কিছু ড্রাগ আছে যে ড্রাগের কারণে কিন্তু মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। আচ্ছা, আমরা ইভেন যে লং টার্ম আমরা ডায়াবেটিক পেশেন্টকে যেটা দেই মেটফরমিন, সেই মেটফরমিন মে কজ ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। তাইলে লং টার্ম যাদেরকে আমরা মেটফরমিন দিচ্ছি তাদেরকে মাঝে মধ্যে আমরা একটু ভিটামিন বি12 টেস্ট করে দেখতে পারি যে কি অবস্থা আছে। আচ্ছা, এই যে ভিটামিন বি12 এবং ফোলেট, এটা যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে অনেক সময় পেশেন্টের কার্ডিয়াক প্রবলেম দেখা দিতে পারে। হ্যাঁ, তো এখন কার্ডিয়াক প্রবলেমের সাথে একটা মানে জিনিসের সম্পর্ক আছে, সেটার নাম হোমোসিস্টিন। হ্যাঁ, হোমোসিস্টিন তোমরা নাম শুনছো? Have you heard the name of homocysteine? Yes sir. হোমোসিস্টিন যে আমাদের সিলেটে যে হয় সেটা তোমাদের জানা আছে? হ্যাঁ, হোমোসিস্টিনের সাথে এই বিশেষ করে ইসকেমিক হার্ট ডিজিজ, মায়োকার্ড ইনফাকশন, স্ট্রোক, এগুলার কিন্তু সম্পর্ক আছে। তাইলে হোমোসিস্টিন লেভেল যদি আমরা দেখি কমে গেছে, হ্যাঁ না সরি হোমোসিস্টিন লেভেল যদি দেখি বেড়ে গেছে হোমোসিস্টিন, হ্যাঁ হোমোসিস্টিন বেড়ে গেলে তখন আমাদের চিন্তা করতে হবে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি অর ফোলেট ডেফিসিয়েন্সি থাকতে পারে পেশেন্টের। হ্যাঁ, তাইলে একটা জিনিস মনে রাখতে হবে যে হোমোসিস্টিন দিয়ে আমরা সন্দেহ করব এবং পরবর্তীতে পরীক্ষা করব কি ভিটামিন বি12 এবং ফলিক অ্যাসিড, যেটা প্রয়োজন আমরা করব, করে চিকিৎসা দিব। হ্যাঁ, চিকিৎসার সময় যে জিনিসটা একটু আগে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম যে ফোলেট ডেফিসিয়েন্সি থাকার সাথে সাথে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি যদি তুমি না চেক করে দিয়ে দাও ফোলেট রিপ্লেসমেন্ট, তাইলে নিউরোপ্যাথিটা আরো বেড়ে যাবে। হ্যাঁ, এই জন্য প্রথম দিকে আমরা কি করি, যাদের নিউরোপ্যাথি আছে তাদেরকে আমরা ভিটামিন বি12 এবং ফলিক অ্যাসিড দুইটাই দিব, একটা দিব না, ঠিক আছে? আর মনে রাখতে হবে যে নিউরোপ্যাথিটা হয় ভিটামিন বি12 এর কারণে, ফোলেটের জন্য না। ফোলেটের ডেফিসিয়েন্সি থেকে নিউরোপ্যাথি হয় না, নিউরোপ্যাথির সাথে ভিটামিন বি12 এর সম্পর্ক। তাই আমাদের মনে রাখতে হবে যে ভিটামিন বি12 দিয়ে সাথে তুমি ফোলেট দাও, অসুবিধা নেই। কিন্তু যদি শুধু ফোলেট দিলা, ভিটামিন বি12 দাও নাই, তাহলে নিউরোপ্যাথি থাকলে নিউরোপ্যাথিটা আরো এগ্রাভেটেড হবে। হ্যাঁ, সেটা তোমার মাথায় রাখতে হবে। আমরা মানে সবসময় পরীক্ষার সময় মনে রাখি সেটা হলো পার্নিশাস অ্যানিমিয়া। পার্নিশাস অ্যানিমিয়া একটা কন্ডিশন, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এছাড়া সার্জারির সাথে কি সম্পর্ক বলতে পারবা কেউ? সার্জারির সাথে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার কোনো সম্পর্ক জানা আছে? পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমির সময় হচ্ছে। ইয়েস, একটা গ্যাস্ট্রেক্টমির জন্য হতে পারে। আর কি, আর কোনো সার্জারি? স্প্লেনেক্টমি করতে স্যার। কি স্প্লেনেক্টমি স্যার?
আমার তো জানা নাই স্প্লিনেক্টমির সাথে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আচ্ছা তারপরে বলো। গ্যাস্ট্রোজেজুনোস্টমি। আচ্ছা আর কিছু? আর কিছু? আচ্ছা ঠিক আছে। এই যে ভিটামিন B12 সেটা কোথায় অ্যাবজর্পশন হয়? স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইন, টার্মিনাল পার্ট অফ ইলিয়াম। টার্মিনাল আইলিয়াম। ভেরি গুড, টার্মিনাল আইলিয়াম। এখন টার্মিনাল আইলিয়ামে যদি কোনো অপারেশন করা হয়, আইলিয়াম যদি কোনো কারণে ডিসেকশন করা হয়, তাহলেও কিন্তু হইতে পারে পেশেন্টের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। ফাইন। আচ্ছা নাইট্রাস অক্সাইড, এই যে নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস, এটা আমরা বেশি ইউজ করি কিসে? অ্যানেস্থেসিয়াতে। হ্যাঁ, অ্যানেস্থেটিস্ট, তোমরা যারা সার্জারিতে কাজ করবা বা গাইনিতে কাজ করবা, হ্যাঁ, তাদের দেখা যাবে যে যারা অ্যানেস্থেটিস্ট আছে বা যারা সার্জন আছে, যদি নাইট্রাস অক্সাইড বেশি বেশি ইনহেল করা হয় তাহলে কি হবে? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে বিশেষ করে অ্যানেস্থেটিস্টদের, সার্জনদের কারো কারো এটা হইতে পারে। আচ্ছা, এছাড়া কিছু আনকমন যেগুলা ডিজিজ, এগুলো তোমাদের মনে না রাখলেও চলবে, যেমন ওই যে লেশমিহান সিনড্রোম, সাইটোপ্লাস্টিক অ্যানিমিয়া, এগুলা কমন না, এগুলা মানে আমরা সাধারণত পাই না, কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আমরা পাই, থিয়ামিন রেসপন্সিভ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া পাওয়া যেতে পারে। আর অ্যালকোহল এক্সেস, হ্যাঁ, অ্যালকোহল এক্সেস আমরা যেটা মানে মাথায় রাখতেই হবে যে অ্যালকোহলিজম ইজ অলসো এ কজ অফ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আমাদের দেশে অ্যালকোহল মানুষ কেমন খায় তোমাদের কি ধারণা? ধারণা কি? চট করে বলো। খুব বেশি না স্যার। বাংলাদেশে মানুষ 5,000 কোটি টাকার মদ খায়, 5,000 crore। 8,000 কোটি টাকার সিগারেট খায় আর 5,000 কোটি টাকার মদ খায়। কেউ জেনে খায়, কেউ না জেনে খায়। জানো কিনা তোমরা? হ্যাঁ, তোমরাও তো সবাই খাইছো, আমরাও হয়তো খাইছি, না জেনে খাইছি, ঠিক না? জেনে শুনে হয়তো খাই নাই, কারণ সব কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে অ্যালকোহল আছে, সব এনার্জি ড্রিঙ্কের মধ্যে অ্যালকোহল আছে। 7 আপ, স্প্রাইট, কোক, পেপসি, হ্যাঁ, সবগুলোর মধ্যে অ্যালকোহল আছে। রিসেন্ট একটা গবেষণা সেটা হয়েছে শাহজালাল ইউনিভার্সিটিতে, সেইখানে দেখা গেছে সিলেটেই যত ধরনের কোল্ড ড্রিঙ্কস আছে এগুলা নিয়ে ওরা চেক করে দেখছে সবগুলোর মধ্যে অ্যালকোহল আছে। তাহলে কোল্ড ড্রিঙ্কস এর নামে, এনার্জি ড্রিঙ্কস এর নামে সবগুলাতে অ্যালকোহল অল্প পরিমাণে দেয়া হচ্ছে এবং আমরাও খাচ্ছি মজা করে, হ্যাঁ। এবং বেশি অ্যালকোহল আছে এনার্জি ড্রিঙ্কের মধ্যে। তাই অ্যালকোহল অল্প অল্প খাচ্ছে বলে আমাদের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে হচ্ছে না, কিন্তু যারা বেশি বেশি খাবে, অ্যালকোহল এক্সেস যাদের হবে, যারা এডিক্টেড হয়ে যাবে, অ্যালকোহল বেশি বেশি খাবে, বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো অ্যালকোহল এক্সেস খুব বেশি হয়। কারণ ইদানিং যেমন আমেরিকাতে যেটা দেখা গেছে যে ওরা ভ্যাকসিন যারা নিচ্ছে না তাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য অ্যালকোহল অফার করতেছে, বিয়ার দেওয়া হবে, মানে যারা খাবে, যারা ভ্যাকসিন নেবে। তো ওইসব দেশে অ্যালকোহল এক্সেসের প্রবলেমটা বেশি, আমাদের দেশে এখনো সেই রকম আসে নাই, ঠিক আছে। তারপরেও আমাদের কিছু কিছু পিপল আছে যে অ্যালকোহল এক্সেস হচ্ছে, আমরা কিছু ওয়ার্ডে রোগী পাই, বিশেষ করে সিরোসিস অফ লিভার, আমরা কিছু রোগী পাই অ্যালকোহলের কারণে। তাহলে অ্যালকোহল এক্সেস আমাদের দেশে যে নাই তা বলা যাচ্ছে না, কিছু মানুষ অ্যালকোহল এডিক্টেড আছে। আচ্ছা, এখন এই যে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি যে হয়, কাদের বেশি হয় বলো তো দেখি, একজন বলো চট করে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি কাদের হয়? ভেজিটেরিয়ান যারা। হ্যাঁ, ভেজিটেরিয়ান যারা স্যার। বুঝি নাই। ভেজিটেরিয়ান যারা স্যার, নিরামিষ খায়। ভেজিটারিয়ান, ইয়েস, ভেজিটারিয়ান। হ্যাঁ, আমি নিজেই ভেজিটারিয়ান বনে গেছিলাম যখন আমি ভেলোরে গেলাম, কারণ ওইখানে যে খাবার টাবার দেয় ওই খাবারগুলোর মধ্যে কোনটা হালাল কোনটা হারাম এটা তো বোঝার কোনো উপায় নাই। তখন আমরা বলে দিলাম, ভাই আমি ভেজিটারিয়ান, আমাকে হোটেলে যা খাবার দিবা সব ভেজিটেবল দিবা, কারণ ওইখানে হালাল হারামের প্রবলেম যেহেতু আছে আমরা ভেজিটারিয়ান বনে গেলাম। কিন্তু সব সময় তো ভেজিটারিয়ান থাকলে হবে না, হ্যাঁ, ভেজিটারিয়ান হলে এই প্রবলেমটা হইতেই পারে, ঠিকই আছে। তাহলে ভেজিটারিয়ান যারা তাদের হইতে পারে, তার কারণটা কি? কারণ মিট হলো একটা রিচ সোর্স। মিট ছাড়া এগ, পোল্ট্রি, শেলফিশ, হ্যাঁ, ডেইরি প্রোডাক্টস, এইগুলা কিন্তু ভিটামিন B12 এর মানে রিচ সোর্স, ঠিক আছে। এই জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ওরা কি করে, ওদের বিয়ারের মধ্যেও কিন্তু ওরা ফোর্টিফিকেশন করে এই ভিটামিন B12, কারণ বেশি বেশি যারা বিয়ার খায় তাদের যাতে ডেফিসিয়েন্সি না হয় সেটার মধ্যে ফোর্টিফাইড করে, ওদের সিরিয়ালস এর মধ্যে দিয়ে দেয়। ওকে, আচ্ছা, এখন খেয়াল রাখতে হবে যে নন অ্যানিমেল অরিজিনের যে ফুডগুলো আছে, যারা আমরা বিশেষ করে হার্ট অ্যাটাক থেকে বাঁচার জন্য, কার্ডিয়াক প্রবলেম থেকে বাঁচার জন্য মাংস খাওয়া ছেড়েই দিছে, অনেকে দেখা যায় ডিমও খাওয়া ছেড়ে দিছে, তাদের কিন্তু দেখা যাবে এই ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হইতে পারে। হ্যাঁ, কারণ দরকার যদিও 1 মাইক্রোগ্রাম,
কিন্তু তুমি যদি সবসময় খালি ভেজিটেবলই খাও, হ্যাঁ, মাছ মাংস ডিম দুধ কিছুই না খাও, তাইলে কিন্তু তোমার এক সময় ডেফিসিয়েন্সি হবে। সেই ডেফিসিয়েন্সি হইতে সময় লাগবে। কতদিন সময় লাগবে জানো? ফলেটে কতদিন লাগে আর ভিটামিন B12 এ কতদিন লাগে? ভিটামিন B12 এ লাগবে 3 বছর, আর ফলেট ডেফিসিয়েন্সি হইতে লাগবে 3 মাস। এটাই মনে রাখো, হ্যাঁ, যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হইতে লাগবে 3 বছর, আর ফলেট ডেফিসিয়েন্সি হইতে লাগবে 3 মাস। হ্যাঁ, তাড়াতাড়ি ফলেট ডেফিসিয়েন্সি হয়ে যায়, কিন্তু ভিটামিন B12 এর সময় লাগে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের ডেইলি রিকোয়ারমেন্টস খুব বেশি না, কিন্তু আমাদের স্টোর যেটা আছে স্টোরও খুব বেশি না। সেই স্টোর দিয়ে আমরা কিছুদিন কভার করে যেতে পারবো, সেটা আপ টু 3 ইয়ার্স। যদি মোটেই কেউ না খায় তাহলে 3 বছর পর্যন্ত এই লিভারের স্টোর দিয়ে সে চালায় যেতে পারবে, কিন্তু পরবর্তীতে তার মানে ডেফিসিয়েন্সি হবে। আচ্ছা, এখন এই যে অ্যাবজর্পশন, এই অ্যাবজর্পশনটা মানে তোমাদের ডিটেইলস পড়া আছে তো না? ভিটামিন B12 অ্যাবজর্পশন যারা ভালো করবে তাদেরকে আমরা বিভিন্ন প্রশ্ন দিয়ে ধরবো যে ভিটামিন B12 অ্যাবজর্পশন কিভাবে হয়, কোথায় হয়। হ্যাঁ, সময়ের অভাবে আমি এগুলো এখন মানে স্কেপ করে যাচ্ছি। তাইলে অ্যাবজর্পশন নিয়ে তোমাদের মাথায় রাখতে হবে যে অ্যাবজর্পশনটা কিভাবে হয়, কারণ যখন ম্যানেজ করতে যাবা তখন অ্যাবজর্পশনের ব্যাপারটা আসবে। একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাক্টিভ অ্যাবজর্পশন ছাড়াও প্যাসিভ অ্যাবজর্পশন হয়। অ্যাক্টিভ অ্যাবজর্পশন যেটা, এটা ইন্ট্রিনসিক ফ্যাক্টরের হেল্প লাগে, আর প্যাসিভে ইন্ট্রিনসিক ফ্যাক্টর ছাড়াও কিছু অ্যাবজর্পশন হয়, যেটা অনলি 1%। হ্যাঁ, যার জন্য ডেফিসিয়েন্সি কিছু হয়েই যায়। আচ্ছা, এখন আমি ডিটেইলসে আর যাচ্ছি না। একটু আগে যে কথাটা তোমাদেরকে বলছিলাম যে আমাদের একটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের নাম হলো মিথিওনিন। এই মিথিওনিন তৈরি করতে হয় হোমোসিস্টিন থেকে। এই হোমোসিস্টিন থেকে মিথিওনিন যে কনভার্সন, সেটার জন্য এই ভিটামিন B12 আমাদের দরকার। এই হোমোসিস্টিন যদি শরীরে বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে কি হবে? ইসকেমিক হার্ট ডিজিজ, স্ট্রোক হবে। ইসকেমিক হার্ট ডিজিজ এবং স্ট্রোক, সেটার জন্য এই হোমোসিস্টিনটা দায়ী। আচ্ছা, এখন বিভিন্ন ফর্মে আমাদের ভিটামিন B12 বডিতে থাকে, সেটা ডিটেইলসে আর গেলাম না। আচ্ছা, এখন কিছুক্ষণ আগে আমরা যে জিনিসগুলো আলাপ করছি এর মধ্যে খেয়াল করো যে নিউট্রিশনাল, যে ভেজিটেরিয়ানদের বেশি হচ্ছে, মেল অ্যাবজর্পশন পার্নিশাস অ্যানিমিয়াতে হচ্ছে, গ্যাস্ট্রিক ফ্যাক্টর যেটা তোমরা বলছো যে গ্যাস্ট্রেক্টমি, গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি, এছাড়াও অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস, এছাড়া আমরা যে প্রোটন পাম্প ইনহিবিটর বেশি বেশি যদি খাই আমরা, বিশেষ করে প্রোটন পাম্প ইনহিবিটর আমাদের তো খাইতেই হয় অনেকে। হ্যাঁ, যদি রেগুলার মাসের পর মাস বছরের পর বছর খাইতেই থাকে রেগুলার, তাইলে তার ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হইতে পারে। ইন্টেস্টিনাল কিছু কজ আছে। ইন্টেস্টিনে যদি কোনো অবস্ট্রাকশন হয়ে যায়, আইলিয়াল রিসেকশন যদি করা হয়, ট্রপিক্যাল স্প্লু যদি হয়, সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস যদি হয়, এটা থেকেও হইতে পারে। প্যানক্রিয়াটাইটিসের ইম্পর্টেন্সটা কি? প্যানক্রিয়াসের যে এক্সোক্রাইন ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে কি সমস্যা হবে সেটা তোমার জানতে হলে অ্যাবজর্পশনটা ভালো করে পড়তে হবে, যে কিভাবে এই ভিটামিন B12 আমাদের অ্যাবজর্পশন হয়। হ্যাঁ, অ্যাবজর্পশনটা যদি ভালো করে তুমি পড়ো তাইলে বুঝতে পারবা যে এখানে প্রথমে যে আমাদের স্যালাইভা থেকে শুরু হয়ে যায়, স্যালাইভা, তারপরে স্টোমাক, তারপরে এই কি নাম স্মল ইন্টেস্টিনে গিয়ে পিএইচ চেঞ্জ করে। হ্যাঁ, প্রথমে বাইন্ডিং এর সাথে যেটা দরকার, গ্যাস্ট্রিক পিএইচ একটার সাথে বাইন্ডিং ট্রান্সকোবালামিন 1 এর সাথে, তারপর ট্রান্সকোবালামিন 2, তারপর 3, হ্যাঁ, কিউবুলিনের সাথে সম্পর্ক আছে। সেটা তোমাকে মনে রাখলে তখন তুমি বুঝতে পারবা যে প্যানক্রিয়াটাইটিস থেকে কেন হয়। ওকে, আর যেটা ওই যে বললাম অবস্ট্রাকশনে কি হয়? ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়ে যায়। ব্যাকটেরিয়া তখন ভিটামিন B12 গুলা কনজিউম করে ফেলে। হ্যাঁ, আর কিছু যেমন আমাদের আছে এই একটা ওয়ার্ম আছে, ফিশ টেপ ওয়ার্ম, ডাইফাইলোবোথ্রিয়াম ল্যাটাম, এটা যদি কারো ইনফেস্টেশন থাকে তাহলে তার ভিটামিন B12 ওই ফিশ টেপ ওয়ার্ম খেয়ে ফেলবে এবং রোগী আর পাবে না। না পাইলে আলটিমেটলি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হবে। আমরা এই যে অ্যান্টি কনভালসেন্টের কথা, সাইটোটক্সিক ড্রাগের কথা, অ্যালকোহলের কথা, এগুলো আলাপ করছি। হ্যাঁ, এছাড়া যেমন আরো কিছু আছে, পভার্টির কারণেও অনেক মানুষ খাইতে পারে না। হ্যাঁ, মাছ মাংস ডিম দুধ এখন অনেক গরিব মানুষের জন্য খালি ওই কি নাম কুরবানির সময় ছাড়া অনেকেই পাই না। হ্যাঁ, এখন পভার্টি একটা বড় কারণ যাদের মানে ফলেট ডেফিসিয়েন্সি হইতে পারে। তাইলে ফলেট ডেফিসিয়েন্সির কথা মাথায় রেখে আমাদের পভার্টি, ওল্ড এজ, ইনফেন্সি, অ্যালকোহলিজম, এটার কথা মাথায় রাখতে। মেল অ্যাবজর্পশন, যেমন ট্রপিক্যাল স্প্লু যদি থাকে, ট্রপিক্যাল স্প্লুতে কি দিতে হবে? অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা আমরা করি, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, এগুলা দিয়ে চিকিৎসা করলে আলটিমেটলি মেল অ্যাবজর্পশন যদি বন্ধ হয়ে যায় তখন আমরা পেশেন্টের
এই ডেফিসিয়েন্সি গুলা কভার করতে পারবে। আচ্ছা, এখন একটু সিমটম গুলা নিয়ে আলাপ করি। হ্যাঁ, যেমন পেশেন্ট আমাদের কাছে কি নিয়ে আসে? ম্যালেজ, প্যারেস্থেসিয়া, ব্রেথলেসনেস, সোর মাউথ। হ্যাঁ, দেখা যায় বলবে মুখের মধ্যে জ্বালা পোড়া, ওয়েট লস, আর্লি প্রিমেচিউর গ্রেইং অফ দ্য হেয়ার, ইম্পর্টেন্সির একটা মানে সিমটম নিয়ে আসে ভিটামিন বি12 এর কারণে। মেমোরি ইম্পেয়ারমেন্ট, ডিপ্রেশন, পার্সোনালিটি চেঞ্জ। বিশেষ করে ভিটামিন বি12 ডেফিসিয়েন্ট পেশেন্ট তোমার কাছে আসবে, তার ইম্পেয়ার্ড মেমোরি, ডিপ্রেশন, পার্সোনালিটি চেঞ্জ, হ্যালুসিনেশন, ভিজুয়াল ডিস্টারবেন্স এগুলা নিয়ে আসতে পারে। আচ্ছা, এই ছবিটা খেয়াল করো, এই যে অ্যাঙ্গুলার চিলোসিস, এই যে সাইন, এটা সাইন, এটা তোমার ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিতে এই চিলোসিস নিয়ে আসতে পারে। স্মুথ টাংটা স্মুথ হয়ে যাবে, ভিটিলিগো নিয়ে আসতে পারে পেশেন্ট, স্কিন পিগমেন্টেশন হতে পারে, হার্ট ফেইলার, ইভেন পাইরেক্সিয়া নিয়েও পেশেন্ট আসতে পারে। আর যেটা তোমরা পেরিফেরাল নিউরোপ্যাথির কথা যেটা বলছো, গ্লোব এন্ড স্টকিং প্যাটার্ন, গ্লোব এন্ড স্টকিং প্যাটার্নে পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে পেশেন্ট আসে। হ্যাঁ, স্পাইনাল কর্ডে তো তোমরা বলছো এই যে পোস্টেরিয়র কলাম ইনভলভমেন্ট হলে ভাইব্রেশন সেন্স এবং প্রোপ্রিওসেপশন লস হবে, আর কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ইনভলভমেন্ট হলে আপার মোটর নিউরন সাইন নিয়ে আসবে। আচ্ছা, সেরিব্রামে যেটা আমরা আলাপ করছি ডিমেনশিয়া ছাড়া আরেকটা জিনিস হলো অপটিক অ্যাট্রফি। খেয়াল করো, এই যে আমরা ফান্ডাস এক্সামিনেশন যদি করি, এইরকম ভাবে অপটিক অ্যাট্রফি পাওয়া যেতে পারে। তাহলে ফান্ডাস এক্সামিনেশনে অপটিক অ্যাট্রফি এটা কিন্তু একটা ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির একটা মানে সাইন। অটোনমিক নিউরোপ্যাথি নিয়ে পেশেন্ট আসতে পারে। আচ্ছা, পেরিফেরাল ব্লাডের কথা, পেরিফেরাল ব্লাড ফিল্মের কথা তো আমরা আলোচনা অলরেডি করে ফেলছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, নিউট্রোফিল গুলা হাইপার সেগমেন্টেড। হ্যাঁ, নিউট্রোফিল গুলা ম্যাচুরেশন ঠিক মতো না হওয়ার কারণে, ডিএনএ ম্যাচুরেশন না হওয়ার কারণে, ডিএনএ সিনথেসিস না হওয়ার কারণে হাইপার সেগমেন্টেড থাকবে। এছাড়া পেশেন্ট তোমার কাছে আসতে পারে প্যানসাইটোপেনিয়ার ফিচার নিয়ে, যেমন লিউকোপেনিয়া। হ্যাঁ, লিউকোপেনিয়া নিয়ে আসতে পারে, প্যানসাইটোপেনিয়া নিয়ে আসতে পারে। ওয়ার্ডে বিশেষ করে প্যানসাইটোপেনিয়ার একটা কমন কজ কিন্তু আমরা পাই এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। প্লেটলেট কাউন্টটা মডারেটলি রিডিউসড হয়ে যায়, রেয়ারলি এটা 40,000-এর নিচেও নেমে আসতে পারে। ঠিক আছে, আর নন এনিমিক পেশেন্ট কিন্তু পেশেন্টের পিবিএফ এ যদি পাওয়া যায় ম্যাক্রোসাইট, হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল, তাহলেও তোমাকে মাথায় রাখতে হবে যে পেশেন্ট মে হ্যাভ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আচ্ছা, বোন ম্যারো যাদের প্রয়োজন তাদের আমরা করব। আচ্ছা, আমরা ইউরিনে কি পাবো? ইউরোবিলিনোজেন। এই যে কথাটা আমি প্রথমেই শুরু করছিলাম যে ইউরিনে আমরা কি ইনফরমেশন পাই। ইউরিনের ইনফরমেশনের মধ্যে একটা ইনফরমেশন কিন্তু ইউরিনের ইউরোবিলিনোজেন যদি ইউরিনে পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে পেশেন্ট মে হ্যাভ আনকনজুগেটেড বিলিরুবিনিমিয়া, বিলিরুবিন বেড়ে যেতে পারে এবং ইউরিনে চলে আসতে পারে ইউরোবিলিনোজেন। আর হেপ্টোগ্লোবিনটা যদি আমরা টেস্ট করি এটা কম পাওয়া যাবে। এলডিএইচ ওয়ার্ডে আমরা প্রায় করি, করোনার কারণেও করি, অন্য কারণেও করি। যখন আমরা এনিমিয়া পেশেন্ট আসে তখন এলডিএইচ একটা ইনভেস্টিগেশন করি, সেরাম এলডিএইচ লেভেল, ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, সেটা বেড়ে যাবে। এছাড়া কুম টেস্ট, ডিরেক্ট কুম টেস্ট যদি আমরা করি তাইলে সেটা উইকলি পজিটিভ পাওয়া যেতে পারে। এইখানে কমপ্লিমেন্টের কারণে এটা পাওয়া যায়। আচ্ছা, এখন ফোলেটের ব্যাপারটা, ফোলেট কিন্তু আমাদের এই যে বাদাম যেগুলো আছে, বাদামের মধ্যেও আছে, স্পিনাকের মধ্যে আছে, লিভারের মধ্যে আছে। এখন আমরা ট্রিটমেন্টে একটু যাই, যে কথাগুলো একটু আগে আলাপ করছি, যে সিভিয়ার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া যদি হয় অবশ্যই ভিটামিন বি12, ফলিক অ্যাসিড দুইটাই শুরু করতে হবে। আমাদের এই রিপোর্ট আসার আগেই ভিটামিন বি12 এবং ফলিক অ্যাসিড দিয়ে শুরু করতে হবে। ফলিক অ্যাসিড একা দিলে শুধু যদি এলোন দেওয়া হয় ওয়ার্সেনিং অফ নিউরোলজিক্যাল ডেফিসিট হয়, সেটা মাথায় রাখতে হবে যে যাতে নিউরোলজিক্যাল ডেফিসিট না হয় এলোন দিব না আমরা। কিন্তু সিভিয়ার যদি মানে ডেফিসিয়েন্সি থাকে, পেশেন্টের এনজাইনা হার্ট ফেইলিয়ার থাকে, তাহলে ট্রান্সফিউশন দিতে হবে। কি ট্রান্সফিউশন দিব আমরা? প্যাকড সেল ট্রান্সফিউশন দিব উইথ ডায়ুরেটিক কভার। ডায়ুরেটিক কভারে দিতে হবে, কারণ হলো পেশেন্টের আগে থেকে হার্টের ওই অ্যাডাপ্টেশন হয়ে যায়, যখনই তুমি ট্রান্সফিউশন দিবা তখনই হার্ট ফেইলিয়ার ডেভেলপ করবে। জন্য আগে থেকে ডায়ুরেটিক্স দিয়ে ডায়ুরেটিক্স কভারে প্যাকড সেল ট্রান্সফিউশন করতে হবে। এছাড়া আমরা যেটা দিব ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির জন্য আমরা কি করি? হাইড্রোক্সিকোবালামিন 1000 মাইক্রোগ্রাম IM 6 ডোজ আমরা দেই 2 থেকে 3 দিন পর পর, এবং মেইনটেনেন্স ডোজ দেই
1000 মাইক্রোগ্রাম এভরি 3 মান্থস ফর লাইফ। হ্যাঁ, যে রোগীদের পার্নিশাস অ্যানিমিয়া আছে তাদের পুরো লাইফই দেওয়া লাগতে পারে। এছাড়া আরো অনেক কজেই হোল লাইফ দেওয়া যেতে পারে, যেগুলো কারেক্টেবল আছে, যেমন ফি স্টেপ 1, আরো কিছু কিছু কন্ডিশন আছে সেখানে লাইফ লং লাগবে না। আদারওয়াইজ হাইপোথাইরয়েডের মতোই এই ধরনের রোগীদেরও অনেকের লাইফ লং সাপ্লিমেন্টের প্রয়োজন হতে পারে। এখন এই কন্ডিশনে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিতে রেটিকুলোসাইট কাউন্টটা কমে যায়। যখনই তুমি এই ভিটামিন বি12 রিপ্লেসমেন্ট করলা তখনই রেটিকুলোসাইট কাউন্টটা বাড়া শুরু করবে, এবং সেই বাড়াটা আমরা পিকটা পাবো কখন? 5th to 10th ডে। হ্যাঁ, 5 থেকে 10 দিনের সময় আমরা পাওয়া যাবে। যদি কারো নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে বেশি, তাহলে আমরা কি করব? এই 2-3 দিন পরে না দিয়ে এভরি অল্টারনেট ডেতে 1000 মাইক্রোগ্রাম আইএম দিয়ে যাব। হ্যাঁ, ইমপ্রুভমেন্ট না হওয়া পর্যন্ত। তারপরে আমরা কিছু ইমপ্রুভমেন্ট হওয়ার পরে তখন শুরু করব ওই মেইনটেনেন্স ডোজ। আচ্ছা, হিমোগ্লোবিন 10 গ্রাম পার লিটার অথবা 1 গ্রাম পার ডেসিলিটার এভরি উইকে বাড়ার কথা যদি তুমি রিপ্লেসমেন্ট ঠিক মতো দাও। ঠিক আছে, যখনই রিপ্লেসমেন্ট দিবা ভিটামিন বি12 তখন পটাশিয়াম লেভেলটা ফল করবে। হ্যাঁ, সেটা খেয়াল রাখতে হবে। এখানে পটাশিয়াম কমে গেলে পটাশিয়াম রিপ্লেসমেন্টের প্রয়োজন হবে। তুমি চিকিৎসা দিচ্ছ ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, পেশেন্ট মে ডেভেলপ হাইপোক্যালিমিয়া। তাহলে এই হাইপোক্যালিমিয়া তোমার কারেকশন করতে হবে। তার আয়রন ডেফিসিয়েন্সি দেখা দিবে। হ্যাঁ, কারণ র্যাপিড ডিপ্লিশন অফ আয়রন স্টোর হওয়ার কারণে আয়রন ডিপ্লিশন দেখা দিবে। প্রয়োজন হলে আয়রন ডেফিসিয়েন্সি থাকলে আয়রন রিপ্লেসমেন্ট দিতে হবে। সেই দুইটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট। তাইলে তোমার পটাশিয়াম লেভেলের খেয়াল রাখতে হবে আর আয়রন স্টোরের খেয়াল রাখতে হবে। আয়রন যাতে কমে গেলে আয়রন কভার দিতে হবে। বিশেষ করে পেশেন্টের যদি দেখা যায় যে ব্লাড ফিল্ম ডাইমরফিক হয়ে গেছে, তাইলে মনে রাখতে হবে যে অ্যাসোসিয়েটেড আয়রন ডেফিসিয়েন্সি আছে, তাই এডিশনাল আয়রন থেরাপি আমাদের মনে রাখতে হবে। সেন্সরি নিউরোপ্যাথি ইমপ্রুভ হতে 6 থেকে 12 মাস সময় লাগতে পারে, এবং কিছু কিছু লং স্ট্যান্ডিং নিউরোলজিক্যাল ড্যামেজ ইমপ্রুভ নাও করতে পারে। তাই যত আর্লি ডায়াগনোসিস আমরা করতে পারবো ততই পেশেন্টের রিকভারির চান্সটা ভালো থাকবে। যদি অনেক দেরি হয়ে যায় তাহলে এই নিউরোলজিক্যাল ড্যামেজ আর ভালো নাও হইতে পারে। আর্লি ডায়াগনোসিস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ফলিক অ্যাসিড যেটা আছে, ফলিক, হ্যাঁ বলো। আমি শেষের দিকে হাইপোথাইরয়েড আর হচ্ছে ওই, হ্যাঁ বলো। আচ্ছা, আমি হাইপোথাইরয়েড, জি স্যার, তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, আমি শেষ করে নেই আর 5 মিনিটের মধ্যে। ওই যে ফলিক অ্যাসিডের কথা যেটা বলছিলাম তোমাদেরকে, ফলিক অ্যাসিড কি করতে হবে? প্রথম দিকে ফলিক অ্যাসিড ডেইলি দিয়ে যেতে হবে 3 সপ্তাহ। হ্যাঁ, অ্যাকিউট ডেফিসিয়েন্সি যেটা আছে কভার করার জন্য। তারপরে 5 মিলিগ্রাম ওয়ান্স উইকলি দিতে হবে। আগে যেটা আমরা মনে করতাম যে আরো হাই ডোজে দেওয়া গেলেও সেফ, এখন সেটা বলে না। এখন বলছে যেটা হাই ডোজে বেশি যদি আমরা ফলিক অ্যাসিড দেই তাহলে রিস্ক অফ কার্সিনোমা বেড়ে যায়। হ্যাঁ, ম্যালিগন্যান্সি রিস্কের মানে বেড়ে যায়, যার জন্য আমরা খুব বেশি দিতে পারি না। হ্যাঁ, ঠিক আছে। আর আমরা যেটা প্রথমেই আলাপ করছি যে নিউরাল টিউব ডিফেক্টের জন্য প্রিভেনশনের জন্য আমরা প্রোফাইলেকটিক ফলিক অ্যাসিড দিয়ে যাই। হ্যাঁ, আচ্ছা, এখন ক্রনিক হিমাটোলজিক্যাল যে ডিসঅর্ডার যেগুলো আছে যেমন হিমোলাইটিক অ্যানিমিয়া, এখানেও আমরা প্রোফাইলেকটিক সাপ্লিমেন্ট ফলিক অ্যাসিড দেই। আর ওই যে সুপ্রাফিজিওলজিক্যাল সাপ্লিমেন্ট যেটা দেই সেটা হলো বিশেষ করে যাদের করোনারি আর্টারি ডিজিজ বা স্ট্রোক আছে সেটার ঝুঁকি কমানোর জন্য সুপ্রাফিজিওলজিক্যাল ডোজ আমরা দেই। এখন তোমরা বলো। থ্যাংক ইউ। কি বলতে চাইছিলাম? স্যার, হাইপোথাইরয়েডিজম এর পেশেন্ট আর হচ্ছে যে ডায়াবেটিস এর পেশেন্ট যারা হচ্ছে যে মেটফরমিন নিতেছে অনেকদিন ধরে, তাদের ক্ষেত্রে স্যার প্রোফাইলেকটিক হিসেবে কি দেয়া যায় কিনা, বা দিলে মানে ডোজটা কিরকম আছে? প্রোফাইলেকটিক আমরা মানে বিশেষ করে ভিটামিন বি12 এর যেটা আছে, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি আমরা তো অবশ্যই প্রোফাইলেকটিক্যালি কিছুদিন দেই, কিন্তু আইডিয়াল যেটা সেটা হলো তোমাকে ভিটামিন বি12 এসএ করতে হবে। ভিটামিন বি12 এসএ করে তারপর দেওয়া লাগবে। যেমন আমি গত পরশুদিনই একজন রোগী পাইলাম, সেই রোগীকে ডাক্তার একজন কোনো টেস্ট না করে এমন দেওয়া দিতে দিতে পেশেন্টের এখন হাইপার ভিটামিনোসিস হয়ে গেছে। হ্যাঁ, তাইলে এটাও খেয়াল রাখতে হবে যে হাইপার ভিটামিনোসিস ইজ অলসো ভেরি ডেঞ্জারাস। এবং এখন যেটা বলা হচ্ছে বিশেষ করে ফলেট যদি বেশি কেউ হাই ডোজে বেশি দিন খায় তাহলে তার কার্সিনোমা রিস্ক বেড়ে যাবে। ঠিক আছে, ভিটামিন বি12 তো এক্সেস তোমার দরকার নেই, যতটুকু দরকার ততটুকু দিতে হবে। তোমাকে কারেকশন মানে লেভেল টেস্ট করে করে ফলেট লেভেল টেস্ট করতে হবে, ভিটামিন বি12 টেস্ট করে যতটুকু দরকার ততটুকু দিতে হবে। ঠিক আছে স্যার, হাইপোথাইরয়েডের ক্ষেত্রে স্যার কতদিন পর পর মানে ওই যে ভিটামিন বি12 এসএটা করলে ভালো হয়?
এরকম ফিক্সড আমার জানা নাই যে কতদিন পর পর করা লাগবে, কিন্তু হ্যাঁ রুটিন চেক আপ হিসাবে যখন রুটিন চেক আপ আমরা করি তখন একটা চেক আপের মধ্যে যদি পেশেন্টের ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া থাকে তাহলে এটা একটা চেক আপের মধ্যে এনে এবং পেশেন্টের এটা রিপ্লেসমেন্ট করবো। আমরা সব রুগীকে সবসময় দেই না, ঠিক আছে? যাদের মনে করি যে প্রয়োজন আছে তাদেরকে দিব। কারণ ডায়েটারি সোর্স যদি ঠিক থাকে, ডায়েট যদি কেউ ঠিক মতো খায়, হ্যাঁ যেমন ফোলেট ডিস্ট্রাকশন কিভাবে হয়, যদি তুমি কাঁচা খাবারগুলা যেমন ভেজিটেবল, হ্যাঁ যেমন আছে ভেজিটেবল আছে আরো অনেক কিছু আছে যেগুলা সোর্স আছে, সোর্স যদি ঠিক মতো থাকে তাইলে মানে ডেফিসিয়েন্সি হওয়ার কথা না। কিন্তু বিশেষ করে রান্নাতে গিয়ে ফোলেট মানে নষ্ট হয়ে যায়, হাই টেম্পারেচারে রান্না বাড়া করলে তখন ফোলেট নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা যেমন চাটনি খাইতে বলি, চাটনির মধ্যে কি থাকে, রান্না বাড়ার কোনো ব্যাপার নাই। হ্যাঁ সবুজ যেগুলা মানে আমাদের এই যে প্ল্যান্ট সোর্স থেকে, ফোলেট তো বেশি প্ল্যান্ট সোর্স থেকেই আমরা নেই, আমরা মিট থেকেও কিছু পাই কিন্তু প্ল্যান্ট সোর্সে ফোলেট কিন্তু পাওয়া যায়। ওকে, আর কি জিজ্ঞেস করতে চাইছিলাম? স্যার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে হাইপোক্যালিমিয়া কেন হয়? হাইপোক্যালিমিয়া কেন হয়, ইয়েস এটা একটা প্রশ্ন তুমি করছো ভালোই। এখানে এটা যেটা কারণ সেটা হলো, আচ্ছা আমি এটা দেখে তোমাকে অন্য সময় বলে দিব, এক্সাক্ট আমার এই মুহূর্তে মনে নাই যে কি কারণে এটা মানে হাইপোক্যালিমিয়া হয়, কিন্তু আমার যেটা জানা আছে যে হাইপোক্যালিমিয়া হবে এবং সেটা কারেকশন করতে হবে, ঠিক আছে? মেকানিজমটা আমার এই মুহূর্তে মনে নাই, তোমাকে পরে বলে দিব। ওকে, আর কোনো কোশ্চেন? আর তোমরাও একটু ইন্টারনেট সার্চ করলে হয়তো পেয়ে যাবা যে হাইপোক্যালিমিয়া মেকানিজমটা কি আছে। তাহলে ধন্যবাদ সবাইকে। আর কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে তোমরা পড়াশোনা করতে থাকো। আরো মানে বিশেষ করে ডাটা ইন্টারপ্রিটেশনে আমরা অনেক কিছু আলোচনা করার আছে আগামীতে, আল্লাহ যদি সুযোগ দেয়। হ্যাঁ চেষ্টা করব তোমাদেরকে আরো এই ব্যাপারে এনগেজ করার জন্য। তোমরা নিজেরাও পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।